সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উঠছে। সাম্প্রতিক নানা ঘটনায় এই শঙ্কা আরও বেড়েছে। নির্বাচনের সময় জননিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না। আর প্রধান নির্বাচন কমিশনারের দাবি, যতই ভোটের দিন ঘনিয়ে আসবে ততই ভয় কেটে যাবে। প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ভয় কাটবে কি, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ডাক্তার আব্দুল আহাদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে ফেরার পরপরই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করতে সফর করবেন সারা দেশ। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোটের গাড়ি উদ্বোধন। নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলছে বিএনপি। শক্ত পদক্ষেপ চায় জামায়াত। জুলাইয়ের নামে মপকে সমর্থন করে না এনসিপি। হাদির খুনিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। ব্যর্থ হলে শহীদি শপথ নিয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার। এবং দিল্লির হাইকমিশন ও শিলিগুড়ি থেকে ভিসা সহ সব সেবা বন্ধ ঘোষণা ঢাকার। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের। দ্রুত উত্তেজনা কমানোর পরামর্শ। পাপিয়া আপা, ডাক্তার আব্দুল আহাদ, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমরা অনেকগুলো সময় পার করেছি, যে সময়গুলো আসলে খুবই ভীতিকর ছিল, বিশেষ করে গত কয়েকটা দিন। এর মধ্যে আসলে ভোটের দিনও সামনে ঘনিয়ে আসছে এবং ভোটার যারা, নাগরিক যারা, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, আতঙ্ক বিরাজ করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ঢাকার বাহির থেকে অনেকেই ফোন দিয়ে ঢাকা আসলে কি অবস্থায় আজকে আছে এই বিষয়গুলো জানতে চাইছে। কেমন যেন একটা পরিস্থিতি, গুমোট পরিস্থিতি। তো সেই জায়গায় আজকে ভোটের গাড়ি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা এবং তিনি বললেন 300 উপজেলা, 64 জেলায় গাড়ি ঘুরে বেড়াবে। সিইসি বললেন যে যতই ভোট আগে আসবে ততই মানুষের ভয় কমে যাবে। আপনিও কি তাই মনে করছেন, নাকি আসলে ভয় আরো বাড়ার সুযোগ তৈরি হচ্ছে? ভোট যত আগিয়ে আসবে ভয় কমে যাবে সেটা না, ভয় আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা এখন ধরেন প্রতিপক্ষ দুটো দল ধরে নিলাম, যে বিএনপি আর জামাত। জামাত হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ মানে গুপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে যে সমস্ত জায়গায় তারা বিএনপির সাথে কন্টেস্ট, সেই সমস্ত জায়গায় তারা টের পায়। আজকে হয়তো সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগ বিএনপি কন্টেস্ট হয়েছে, বাংলাদেশে 10-12টা সিটে জামাত বিএনপি কন্টেস্ট, সেখানে আমরা হারে হারে টের পাই এই জিনিসটা কি। এবং চাঁপাইনবাবগঞ্জে পৌরসভাতে 65টা সেন্টার আছে, সব মিলিয়ে 140টা সেন্টার ইউনিয়ন দিয়ে, প্রত্যেকটাই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে পৌরসভার সেন্টার তো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। তাহলে এইখানে আমরা আগেই তো দরখাস্ত দিয়ে রাখতে চাই যে আমাদের এই ঝুঁকিপূর্ণ কোথাও একটা শব্দ, আওয়াজ, কোনো কিছু যাতে আমরা শুনতে না চাই। কারণ একটা ককটেল ফুটলেই তো ভোটাররা বাড়ি চলে যাবে, ভোটাররা তো আসবে না। তারপরে এই যে পুলিশকে দিয়ে প্যানিক সৃষ্টি করাতে চায় অনেক সময়, একে ধরো তাকে ধরো। তারপরে দেখা গেলো এমনি একটা লোককে পুলিশ ধরে নিয়ে আসলো, তারা নিজেরা চলে গেল, যে ছাড়াই নিল, নিয়ে এই যে আমি ছাড়াই আনলাম, কৃতিত্ব। ধরানোতেও কোনো কৃতিত্ব নাই, ছাড়ানোতেও কোনো কৃতিত্ব নাই। আমার কথা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে তাদের নিয়ম মাফিক কাজ করতে দেওয়ার সুযোগ রাজনৈতিক সংগঠনগুলোকে করতে দেওয়া উচিত। তো রাজনৈতিক সংগঠন শুধু ধরানো আর ছাড়ানোই যদি কাজ হয়, তাহলে পুলিশ করবে এটা কি? তো এই জন্য এই ক্ষেত্রে পুলিশকে একবারে সার্বিক দায়িত্ব এবং সার্বিক ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে দল টল এগুলো দেখা দেখির কোনো বিষয় না থাকাটাই উচিত। কারণ ভোট করছি আমরা নির্বাচনে যে সমস্ত দলগুলি, এই দলগুলির ভিতরে প্রতিপক্ষ হচ্ছে আমাদের জামাত, জামাতের প্রতিপক্ষ আমরা বিএনপি। তাহলে এখানে ভয়, আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি যাতে না হয়, এই ক্ষেত্রে দুটো দলকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নিতে হবে এবং সরকারকেও সে ব্যাপারে কঠোরভাবে বলে দিতে হবে। যেমন নির্বাচন কমিশনের আগে বলছে যে একটা জায়গায় একটা গন্ডগোল হলে ভোট স্থগিত হবে, এবং নির্বাচন কমিশনকেও খুব কঠোর হওয়া দরকার, বাংলাদেশ সরকারকেও খুব কঠোর হওয়া দরকার যে একটা ককটেল কিংবা কোনো বিকট শব্দ হলেই টোটাল নির্বাচনী এলাকার নির্বাচন স্থগিত থাকবে। এইখানে ওই ছাপ্পা সিল মেরে
ভোট কুড়ায় নিব, একটা ককটেল ফাটায়, পাওয়ারফুল ককটেল ফাটায় আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের আসতে না দিয়ে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে সিল মারবো, এইটা হচ্ছে যাতে কোনোভাবেই হতে না যায়। কারণ জামাতকে আমরা বিশ্বাস করি না, এরা আওয়ামী লীগের সাথে যেহেতু 15 বছর ছিল, আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গী সাথী এরা, অতএব সব প্রশিক্ষণ এদের আছে। এই ব্যাপারে আমাদের সাবধান এবং প্রশাসনকে অনেক নিরপেক্ষ এবং সতর্কতার সাথে নির্বাচন না হওয়া পর্যন্ত অতন্ত্র প্রহরী হয়ে থাকার এই অনুরোধ। মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কি নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে কিনা কিংবা করার কথা ছিল কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী রিটার্নিং অফিসার যে ডিসি, তাদের সাথেই আলোচনা করে কাজ করছে। নির্বাচন কমিশন তো ওই ঢাকার নির্বাচন কমিশন কি জেলা যে নির্বাচন কমিশন, এগুলোর কোনো দায়িত্ব নাই। এরা ওই যে রুটিন ওয়ার্ক, এত তারিখে নমিনেশন সাবমিট, এত তারিখে প্রত্যাহার, এত তারিখে প্রতীক বরাদ্দ, 3টার বেশি হর্ন চলবে না, দড়িতে পোস্টার লাগাও, যেগুলো আছে পোস্টার ছিঁড়ে ফেলো রিস্ক খরচে। এই রুটিন ওয়ার্কের বাইরে আমি নির্বাচন কমিশনকে কখনো সক্রিয় হতে দেখিনি। এখন এই নির্বাচন কমিশনকে সরকার সক্রিয় করবে কিনা সেটা সময় আসলে বোঝা যাবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল আহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আজকে বেশ কিছু মিটিং হয়েছে যেখানে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। মব ভায়োলেন্সের বাংলাদেশ শীর্ষক যে আজকে আলোচনা সভা, সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে এই যে এখন যা চলছে এর পেছনে আসলে সরকারের দায় এড়ানো যাবে না এবং সরকারের ভেতরের লোকেরাও এর সাথে যুক্ত থাকার সম্ভাবনার কথা তিনি বলেছেন। তো সব মিলিয়ে সরকারই যদি অস্থিতিশীল করতে চায় দেশকে, এনসিপির প্রধান যে ভাষ্য, তাহলে আসলে ভয় কাটার কি কোনো সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমরা আজকে পর্যন্ত কি দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কি। আসলে সরকারের দায় আছে কিনা এটা তো জনগণ দেখছে ওপেনলি। প্রথমত আমরা ওসমান হাদির ব্যাপারটাতে আসি। ওসমান হাদি, তাকে আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল। শুধু ওসমান হাদি কেন, জুলাইয়ের যত শক্তি আছে আপনি দেখবেন যে আক্রমণ হচ্ছে শুধু জুলাইয়ের উপরে, সেটা যে কোনো ফরম্যাটে হোক, সেটা এনসিপি ফরম্যাটে হোক, সেটা ইনকিলাব মঞ্চের ফরম্যাটে হোক, বা যে কোনো ফরম্যাটে হোক, জুলাইয়ের সঙ্গে যারা ছিল তাদের উপরে আক্রমণ হচ্ছে। আপনি আপাত দৃষ্টিতে দেখবেন না কিন্তু বিএনপি বা জামাতের উপরে আওয়ামী লীগের আক্রোশটা অত বেশি আছে। আমরা দেখেছি যে জুলাইকে কেন্দ্র করে যারা ভোকাল ছিল, জুলাইকে কেন্দ্র করে যারা কথা বলতো, তাদের উপরে আক্রমণ হচ্ছে। বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে তার শিশু সন্তানকে পুড়িয়ে ফেলা হলো। জি, আমি আসছি। তাহলে আপনি দেখবেন যে যাদের উপরে হুমকি আছে, আমরা শাহবাগে প্রোগ্রাম করছি, এর মধ্যে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন হচ্ছে, এখানে উদিচিতে আগুন হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন হচ্ছে। তাহলে প্রশাসন কি করছে? এখানে সবকিছু পলিটিক্যাল পার্টিগুলোই করছে, সবকিছু দায় জনগণই করবে। তাহলে আসলে এখানে প্রশাসনের কাজটা কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমরা দেখেছি যে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা ওসমান হাদির জানাজায় গেলাম, জানাজায় প্রথম সারিতে আমরা ছিলাম। হঠাৎ করে দেখলাম প্রধান উপদেষ্টা যখন চলে গেলেন, তখন হঠাৎ করে এখান থেকে সব ফোর্স শেষ, মানে গায়েব হয়ে গেল। কোথা থেকে জানি গায়েব হয়ে গেল। আর মানুষজন তাদের যে সামনে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে লাশের গাড়িতে, একটা আবেগের জায়গা, একটা কাভার ভ্যান ছোঁয়ার জন্য সবাই এখানে ছুটে পড়ে আসলো। আপনার এখানে কি আগে থেকে প্রিকশন নেওয়ার কথা ছিল না, যে আপনি কিভাবে এই লাশটাকে শেষ পর্যন্ত দাফন করা পর্যন্ত আপনি প্রোটেকশন দিবেন? আমরা কি সেটা দেখেছি? তাহলে এই ব্যর্থতার দায় কি সরকারের নিতে হবে না? আপনি আবার দেখবেন যে এই যে মব ভায়োলেন্সগুলো হচ্ছে, আসলে জুলাইয়ের নামে যারাই মব করছে, আপনি সিসিটিভি ফুটেজ ধরে তাদেরকে গ্রেপ্তার করা শুরু হয়েছে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে যদি আইনের আওতায় আপনি আনতে পারেন, প্রত্যেকটা ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতে পারেন, এখানে যদি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু এই মব ভায়োলেন্সগুলো কমে যাবে। যা করছে সবকিছু দায় কিন্তু এখন এনসিপি নিতে হচ্ছে। আপনি আবার দেখবেন যে আমরা, কারণ এনসিপির ডাকেই তো এটা শুরু জি, হয়েছিল। এনসিপির ডাকে আমরা দেখেছি যে আমরা শাহবাগে প্রোগ্রাম একটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, এই কারণে কিন্তু আমরা শাহবাগ থেকে প্রোগ্রামটা বাংলা মোটরে ঘোষণা দিয়েছি। এবং পরবর্তীতে আমরা কিন্তু এই মবগুলোতে ঠেকানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু মব ঠেকানোর জন্য আমরা এনসিপি সবার আগে অগ্রগামী ছিলাম। আপনি দেখবেন যে আজকে প্রধান উপদেষ্টা একটু খুব উদ্বেগজনক কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে যেটা সবার অংশগ্রহণ, অবশ্যই সবার অংশগ্রহণ দরকার। আপনি সবার অংশগ্রহণ বলতে এখানে কি আপনি আওয়ামী লীগ বা যারা আওয়ামী লীগের এই 14 দল ছিল তাদের অংশগ্রহণকে আপনি মিন করছেন? আপনি আসলে কি মিন করছেন? যেই 14 দল এই বিগত 17 বছরের গুম খুন, যত ধরনের অপরাধ, যত ধরনের আয়নাঘর, বিডিআর বিদ্রোহ, শাপলা গণহত্যা থেকে শুরু করে সবকিছু লেজিটিমেসি দিয়েছে, আপনি কি তাদেরও অংশগ্রহণ চান? আমি আজকেই দেখলাম যে আনিসুল ইসলাম মাহমুদ, যে সরকার যে রাজনৈতিক নেতা এবং নির্বাচন যারা করবে তাদের জন্য যে নিরাপত্তার জন্য গানম্যানের চিন্তা ব্যবস্থা করেছে, সেখানে সম্ভবত জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদও সেটা আবেদন করেছেন এবং সেটি পেয়েছেন। অনেকে আবেদন করেছে। আপনি দেখবেন জাতীয় পার্টির অনেক নেতা কিন্তু নমিনেশন ফর্মও তুলেছে। তাহলে আপনি অংশগ্রহণমূলক ইলেকশন, আপনি বলছেন ইনক্লুসিভ ইলেকশনের কথা, এই 17 বছরে কি ইনক্লুসিভ ইলেকশন কথা আসে নাই? আমরা কি দেখেছি? 2008-এর নির্বাচন দেখেছি। আমি আমার বড় বোন পাপিয়াপুর অনেকগুলো শোতে শুনেছি 2008-এর নির্বাচনও তিনি অনেকগুলোতে প্রফেশনাল নির্বাচন বলেছেন। এরপরে 2014-র কথা আসেন, ডামি নির্বাচন,
18, 24 প্রত্যেকটা ইলেকশন কিন্তু আসলে বিরোধী দল যারা ছিল তারা অংশগ্রহণ করে নাই বা প্রত্যাখ্যান করেছে বা কোনো না কোনো ফরম্যাটে আসলে নির্বাচনকে বয়কট করেছে। তখন কি ইনক্লুসিভ নির্বাচনের কথা আসে নাই? তখন কি এই সোশ্যাল মিডিয়াগুলো বা যারা কথা বলতো, এখন যে সুশীলরা কথা বলছেন, বিভিন্ন বয়ান তৈরি করছেন, ন্যারেটিভ তৈরি করছেন, তারা কিন্তু বিগত 17 বছরে কিন্তু এই আমি একটু আপনাকে ন্যারেটিভটা নিয়ে কথা বলি। ন্যারেটিভের জায়গাটায় আরেকটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে কিংবা হচ্ছে, সেটি হচ্ছে 14, 18 এবং 24, বিশেষ করে 18তে বিএনপি অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে তারা বের হয়ে আসে সেখান থেকে। এগুলোতে বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি এবং তারা সরকারের কাছে বলেছে যে পরিবেশটা অনুকূল ছিল না। আর এখানে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এরকম একটা ন্যারেটিভ কিন্তু না। আছে। একটা গণহত্যাকারী দলের যখন দলীয়ভাবে একটা গণহত্যার আলামত পাওয়া গিয়েছে, আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহের যে কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আমরা দেখেছি যে একটা দল গণহত্যা করেছে, একটা দেশের মদতপুষ্ট হয়ে তাদের রাজনৈতিক কর্মীরা একটা গণহত্যা চালিয়েছে একটা আমাদের বড় ডিফেন্স ফোর্সের উপরে। এইটার যখন আমরা আলামত পেয়েছি এবং আমরা দেখেছি 1400 মানে গণহত্যা হয়েছে, আয়নাঘরে জুলুম নির্যাতন করা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটা রিপোর্টে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু এর সাথে জড়িত ছিল। তার বিচার না হয়ে কিভাবে একটা নির্বাচনে ইলেকশন তারা অংশগ্রহণ করতে পারে? অবশ্যই তারা ইলেকশন করতে পারে, কিন্তু আপনাকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের কোনো নেতা, এতগুলো গণহত্যা হয়েছে, এতগুলো গুম খুন হয়েছে, একজনকে কোনোভাবে রিগ্রেট করে তারা কখনো অনুতাপের কথা বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভুল করেছি, আমরা আবার নতুন করে রাজনীতি করতে চাই? ওরা তো রিগ্রেট ওই জায়গাটাতেই মানে যায় না। ওরা মনে করেছে ঠিক আছে এখন জুলাইয়ের উপরে আক্রমণ হয়েছে, তাদের অনেক নেতাকর্মী স্ট্যাটাস দিয়েছে যে ওসমান হাদির উপরে হত্যা করা হয়েছে, এটা লেজিটিমেসি, মানে হ্যাঁ ঠিক আছে ঠিক হয়েছে, তাকে হত্যা করাটা বরঞ্চ ঠিক হয়েছে, এরকম করে তাদের নেতাকর্মীরা এখন স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়া থেকে বসে বসে বয়ান তৈরি করছে না, এটা খুবই ভ্যালিড। মানে জুলাইকে যারা মানে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করাটা এখন মানে খুবই ভ্যালিড, এরকম বয়ান তৈরি করছে। তাহলে এই দল কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে আপনারা মনে করেন? দল অংশগ্রহণ করলো না, আমার প্রশ্ন ছিল ভয় কাটার যে বিষয়টি, অংশগ্রহণ না করলেও সরকারের দিক থেকে যে নিষ্ক্রিয়তার কথা আপনি নিজেও বললেন, সেই নিষ্ক্রিয়তার মধ্যে আসলে ভোটাররা ভোট দিবেন কি? জি, আমি আপনার প্রশ্নে আসি যে আশঙ্কার জায়গাটা কতটুকু। দেখেন, আমরা দেখছি যে প্রত্যেকটা ব্যক্তি ধরে ধরে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যখন একটা নির্বাচনে প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা হলো, স্বাভাবিকভাবে যত প্রার্থী আছে সবাই একটা শঙ্কার মধ্যে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে আমাদেরকে নিয়ে কনসার্নের মধ্যে দিয়ে দিনে পার করছে। এখন আমরা যখন নিজেরা প্রার্থী, আমরা যদি আশঙ্কার মধ্যে থাকি, তাহলে যে ভোটার, যে কিনা নিজের জন্য দেশের জন্য হয়তো ভোট দিতে যাবে, তখন তো সে আগ্রহ পাবে না। আমি কেন একটা মবের মধ্যে যাব, আমি কেন একটা ককটেলের মধ্যে যাব, আমি কেন আমার জীবনটা হাতে নিয়ে একটা শুধুমাত্র ভোট দিতে যাব? যখন আমরা নিজেরা প্রার্থীরাই ভয়ের মধ্যে আছি, তখন সাধারণ মানুষজন কিভাবে মানে ভোট দিতে যাবে? কিন্তু এর দায়িত্ব আমাদের প্রশাসন এড়াতে পারে না। এখানে ইয়াতে আমাদের পুলিশ প্রশাসন, বিজিবি, তারপরে আর্মি, প্রত্যেকটা পক্ষ তো এখানে ফিল্ডে থাকার কথা। নির্বাচন তফসিল হওয়ার পরে প্রত্যেকটা জায়গাতে লেয়ারে লেয়ারে তো এখানে নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার কথা। কিন্তু আমরা কি কতটুকু দেখেছি? আমরা যখন 2008-এ, 2014-তে, 2018-তে ইলেকশন মানে ডামাডোল বাজে, তখন তো দেখুন রাস্তায় রাস্তায় পুলিশ বিজিবি দিয়ে ভরা, আমরা হাঁটতে পারতাম না, বের হলে চেকিং পয়েন্টের মতো সবাই চেক করতো যে আপনি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছেন। এখন কোথায় তারা? এখন তারা রাস্তায় সিকিউরিটি কেন ইনশিওর করছে না? তার আগে আমি বলবো যে সরকারের মধ্যে ভূত বসে আছে। আপনাদের সিকিউরিটি কি আপনারা বসে বসে দেখছেন? আপনারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না? ধন্যবাদ আপনাকে। আপনারও কি মনে হয় যে সরকারের মধ্যে ভূত বসে আছে? আমরাও যেটি দেখছি, যেমন প্রথম আলোতে যখন হামলা হয়, পুলিশের ভাষ্য হচ্ছে 4-5 হাজার মানুষ ছিল, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তাদের ভাষ্য হচ্ছে 100-150-200-র বেশি মানুষ সেখানে আসলে আক্রমণটি করেনি। এবং আমরা এটাও জেনেছি বিভিন্ন মানে গণমাধ্যমের সূত্রে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া হলেও সেখানে আসলে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি, পুলিশ বাহিনী সেখানে পরে পৌঁছেছে, আর্মির সামনে হচ্ছে হামলাকারীরা ভেতরে প্রবেশ করেছে এবং তাদেরকে আর্মি সেভাবে বাধাও প্রদান করেনি। তাহলে কি আসলে এগুলো করতে দেয়া হচ্ছে, ঘটতে দেয়া হচ্ছে, নাকি আসলে কি এটা কেন? করতেও দেওয়া হচ্ছে, ঘটতেও দেওয়া হচ্ছে, আবার হয়েও যাচ্ছে। এখানে দেখেন আমার স্পষ্ট কথা যে প্রথম আলো, আমি হাসিনার একটা বক্তব্য শুনছিলাম, এখনো আছে ইউটিউবে, যে প্রথম আলো এবং ডেইলি স্টার হচ্ছে আওয়ামী লীগের শত্রু, এবং প্রথম আলো ডেইলি স্টার গণতন্ত্রের শত্রু এবং দেশেরও শত্রু। শেখ হাসিনার বক্তব্য বলে 116 থেকে 17টা সম্ভবত মতিয়ার রহমান সাহেবের বিরুদ্ধে মামলা করছে গোটা বাংলাদেশ, এবং এটা বলার পরই প্রথম আলোতে হামলাও করা হয়েছে। এখন আপনি বলেন যে আওয়ামী লীগ যাকে বলছে আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু, তো সবচেয়ে গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু আওয়ামী লীগ নিজে। তো তার বিরুদ্ধে তার অপকর্মের কোনো নিরপেক্ষ নিউজের কারণে দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু বাড়াই দিল। তারপরে ধরেন যে ওখানে তাদের একটা অনুষ্ঠান ছিল প্রথম আলোর,
কি বর্ষপূর্তি কিনা আমি জানি না, প্রতিষ্ঠা বার্ষিকীর। সেখানে চিফ গেস্ট ছিলেন সম্ভবত ডক্টর ইউনূস সাহেব ছিলেন সম্ভবত। তো সেটা নিয়ে আসতে পারছে কি পারছে না, এরকম একটা জটিলতা ছিল, সেটা নিয়ে বাধা টাধা বহুতভাবে দিছে। এখন নাহিদ ইসলাম যথার্থই বলছে যে এই যে মবটা সৃষ্টি করছে, আমি ব্যথিত, আমি দুঃখিত। তা আমার ব্যথা দুঃখের ভিতরে আমার শত্রু হচ্ছে হাদির হত্যাকারীকে, এইটুকুর ভিতরে আমাকে মাথা ভরে রাখতে হবে। কিন্তু আমি ছায়ানটে চলে গেলাম, উদীচিতে চলে গেলাম, ডেইলি স্টারে চলে গেলাম, এসবি অফিসে চলে গেলাম, তারপরে বংশালে বিএনপির অফিসে আগুন দিয়ে দিলাম, উদীচী অফিসে চলে গেল। উদীচী অফিসে চলে গেলাম, তাহলে এটা কি? এটা তো শোকের, যারা এগুলো করছে বেসিক্যালি তারা শোকাহত না, তারা একটা ইস্যু খুঁজতেছিল, যে ইস্যুটা নিয়ে তারা এই ধরনের একটা পরিষ্কার ঘটনা ঘটাবে। এখন পরিষ্কার ঘটনা কে ঘটেছে? অনেকে আমি দেখলাম যে আমি সারা রাত জেগে থাকছি এবং আমি বোঝার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। কেউ বলে আমি হিজবুল তাহরিয়ার, কেউ দেখে বলে যে হচ্ছে তারা কি তৌহিদি জনতা, এটা সেটা। তারপরে কি সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে ল্যাপটপ থেকে শুরু এবং করে হাসতে হাসতে তারা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাচ্ছে। একজনকে আজকে ধরা হয়েছে যে কিনা লুট করা টাকা দিয়ে ফ্রিজ এবং টেলিভিশন কিনেছে। টেলিভিশন কিনেছে। এবং এটা তো একটা বাংলাদেশের কাছে একটা মানে এই যে আমরা পুরাতন বন্দোবস্তে যাব না, তো নতুন বন্দোবস্তের শিক্ষা তো এটা না। নতুন বন্দোবস্তের শিক্ষাটা কি? আমার সামনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কোনোভাবে অন্য ঘটনা দিয়ে যাতে আড়াল না হয়, এই ঘটনাটার বিচার এবং শোকটা অন্য কোনো ঘটনা দ্বারা আচ্ছন্ন যাতে না হয়, প্রপার ঘটনাটাকে নিয়ে আমরা সামনে থাকবো, এখান থেকে আমরা সরবো না। তাহলে এটা একটা সাব ঘটনা তৈরি করা হলো। এবং এই সাব ঘটনার সাথে কারা কারা জড়িত? কিছু কিছু, এই যেমন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি নাজিএস, দাঁড়িয়ালা ছেলেটা, লম্বা চুল, সে যেগুলো বক্তব্য দেয়, এটা তো মানে একবারে ছাত্র নেতা হিসেবে কি বাংলাদেশের একটা ছাত্র নামধারী কোনো ব্যক্তি, আমার এটা মনে হয় না। আবার ছাত্র সংগঠনের নেতৃত্ব, ছাত্র সংসদের ভিপিজিএস, এটা আমার অবাক লাগে তার কথাবার্তা। সে তো নির্বাচিত ভিপি। নির্বাচিত ভিপির নাম কি? স্বেচ্ছাচারিতা করা? নির্বাচিত ভিপির নাম কি? তার কথা মতো, এই বক্তব্য দিয়েই তো সে নির্বাচিত হয়েছে। তার কথা মতো কি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রভোস্ট নিয়োগ দেওয়া, তার কথা মতো উপাচার্য নিয়োগ দেওয়া? তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্যটা কি? এবং সে যে বডি ল্যাঙ্গুয়েজ তার, এবং নর্তন কুর্দন, তারপরে পেপসি খাওয়া, বাদাম খাওয়া, যে সমস্ত কীর্তিকলাপ, কিন্তু আমার রীতিমতো স্বাভাবিকই লাগে না, এটা একটা অস্বাভাবিক আচরণ মনে হয়। এবং এটা দুর্ভাগ্য যে আমরাও ছাত্র নেতৃত্বে ছিলাম, আমাদের কোয়ালিটি, মেধা, শিক্ষাগত অবস্থান, সাহিত্য সংস্কৃতিতে আমাদের অবস্থান এইটা, আর এই যে ছাত্র প্রতিনিধি এদের অবস্থান দেখেন। ভূমিকম্পের নাম করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ করছে। করে কি করছে তারা? তাদের প্রার্থীর পক্ষে বাংলাদেশে প্রচারণা চালাইতে গেছে বিভাগীয় শহরে। তাহলে আমি সেদিন বলছিলাম যে ভূমিকম্প হলে কি তাদের বাড়িতে ভূমিকম্প হবে না? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হোস্টেলে ভূমিকম্প হবে? তো যেটা পুরাতন জরাজীর্ণ হল, সেটা শিফট করে একটা ভাড়া বাসা, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নিয়ে দরকার ছাত্রীদের শিফট করা হোক, ছাত্রদের শিফট করা হোক। কিন্তু পরীক্ষার সামনে তাদের একটা লস হয়ে যাচ্ছে। 1 মাস লস হলো তো লস হলো, একটা রেগুলার পড়া আর 2 মাস গ্যাপে পড়ার ভিতরে কিন্তু পার্থক্য আছে। কারণ আমরা আমাদের জীবনে এরশাদ ভ্যাকেশন পাইছিলাম, এতে যে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি তা বলে বোঝানোর না। এখন ছাত্র নেতৃত্ব তৈরি হলো, এই নেতৃত্বের যে বডি ল্যাঙ্গুয়েজ, যার চুল সাইজ, গোপের যে অবস্থা, যদিও যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্রকে যখন তারা একটা হিংসাত্মক, হিংস্র এবং খারাপ কাজে মোটিভেশন করার চেষ্টা করবে, তখন তাদের আপাদমস্তক নিয়ে বাংলাদেশের একটা নাগরিকের সমালোচনা করার রাইটস আছে। কিন্তু রাষ্ট্র কি তাদের বিরুদ্ধে এগুলোর জন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? উচিত। ছাত্র নেতা হোক আর ছাত্র সংসদের ভিপিজিএস হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের ঊর্ধ্বে সরকারও যেমন নাই, আইনের ঊর্ধ্বে কোনো রাজনৈতিক সংগঠনও না। আর ছাত্র সংসদের নেতা হলেই আমি প্রক্টর আর ভিসিকে চিঠি লিখে পাঠাবো, আমি ড্রাফট করে পাঠাচ্ছি যে এই কথাটা বলে আপনি করেন। এই শালীনতা বোধটা কোথা থেকে তারা এইসব আচরণের কারণে কি আসলে ভীতি বাড়ছে? এদের আচরণগুলোতে বাংলাদেশের মানুষ মনে হচ্ছে যে ওই আইএমএ জাহেলিয়ার যুগে চলে যাচ্ছি, আবার অসভ্যতার দিকে চলে যাচ্ছি, বর্বরতার দিকে চলে যাচ্ছি, অন্ধকারের দিকে চলে যাচ্ছি, সভ্যতাবিহীন একটা সমাজ রাষ্ট্রের দিকে আমরা ধাবিত করছি, এবং মানুষ একটা তালেবানের দিকে আমরা চলে যাচ্ছি। মানে একটা অদ্ভুত রিকশালারও প্রতিক্রিয়া এই ধরনের হয়ে গেছে। বলেছিলেন যে আমরা বর্বর থেকে সভ্যতায় ফিরে এসেছি, সভ্যতার, এবং এই যে পুরাতন বন্দোবস্ত আরো জঘন্য পুরাতনের দিকে যাচ্ছে, আদির দিকে চলে যাচ্ছে। ওই যখন প্রথম আরব্য উপন্যাসের যে ইতিহাসগুলো আমরা পড়ি, সেই সময় মানুষ যেরকম ছিল সেরকম যাচ্ছে। এই সভ্য সমাজে যে হাদি নিজেই তো বলছে
যে আপনার প্রথম আলো ডেইলি স্টার পছন্দ যদি না হয় আপনি আরো 5টা 10টা পত্রিকা তৈরি করেন, করে আপনার মত আপনি প্রকাশ করেন, কিন্তু আপনি প্রথম আলো ডেইলি স্টারের সামনে যাবেন কেন? তারপর সবচেয়ে জঘন্য কাজ করছে, নুরুল কবিরের গায়ে হামলা করছে, এবং তাকে যেভাবে করছে মনে হচ্ছে আমি বাসা থেকে দৌড়ায় যে এটা প্রতিবাদ করি, কিন্তু নিজেই তো শ্লীলতাহানির সম্মুখীন হব। যে সমস্ত উগ্রতা এবং ছেলেগুলার যে আচরণ, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম। দেখেন এই নুরুল কবির 1-11 তো কেউ কথা বলছে উনি ছাড়া? হ্যাঁ, তাহলে একটা হীনতার দিকে যে রাষ্ট্রটা যাচ্ছিল, যেটা রাজনীতির থেকে রাজনীতি বিহীন একটা ব্যবস্থা থেকে যাচ্ছিল, প্রথম একটি মাত্র ব্যক্তি যে নিউ এজের সম্পাদক, সারা রাত জেগে জেগে প্রত্যেকটা টিভিতে সে টকশো করতো, সেই এরশাদ বিরোধী আন্দোলন করছে। আমি নিজেও করছি, তাদেরকে ওনাকেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেখছি। আওয়ামী লীগের আমলে টকশো করা বন্ধ হয়েছে, তাকে হামলা করছে, তার গাড়ি পর্যন্ত হামলা করছে, তার গাড়িতে ঢিল মারছে। তাহলে আজকে যারা বলে যে স্বৈরাচারের দোসর, তারা কি স্বৈরাচার কথাটার দোসর কথাটার বাংলাদেশের সংবিধান থেকে মিনিংটা কি তারা আলাদা করতে চায়, তাদের মন মতো করতে চায়? এখানে রাষ্ট্রে মন মতো রাষ্ট্রের কোন অঙ্গ প্রত্যঙ্গ কি আমরা ওইরকম করে নিজের হাতে আইন করে নিতে পারি? প্রশ্ন করতে চাই, যেটা এনসিপি নেতাও বললেন যে সব দায় কেন রাজনৈতিক দলের হবে। সরকার ব্যর্থ হচ্ছে, নিরাপত্তা বাহিনী ব্যর্থ হচ্ছে, তারা পারছে না। রাজনৈতিক দল আপনারা ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন কিংবা চিন্তা করছেন, আপনাদের দিক থেকে কি আপনারা এগুলো আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না? যেমন তারেক রহমান সাহেব যখন আসবেন 25 তারিখে, লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হবে। সো এদের বিপরীতে যদি লক্ষ লক্ষ মানুষ 500 মানুষের বিপরীতে দাঁড়িয়ে যেত, এই ধরনের ঘটনা কি ঘটানো সম্ভব হতো? আপনি একটা জিনিস দেখেন, হাদিকে দেখতে গেছে মির্জা আব্বাস, এই যে ডাকসুর, আমাদের সময় এইসব মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিল না। এইটা নতুন করে ডাকসুর ছাত্র সংসদে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আগের থেকে ছিল না, এখন ছিল, আমার জানা নাই অবশ্য, আগেই ছিল। এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা, এখন এই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা সে যে ব্যবহারটা করেছে এবং তার যা বডি ল্যাঙ্গুয়েজ, যে উগ্রতা, এতে নমনীয়তা ছিল। পারিবারিক শিক্ষার কোনো পা থেকে মাথা পর্যন্ত আমি কিছু পেয়েছি কি? ওর চেয়ে তো আমি হাদির জন্য অনেক বেশি মর্মাহত, এবং আমি 4-5 দিন রীতিমতো ঘর থেকে বেরোতে পারিনি, কারণ ওর প্রত্যেকটা বক্তৃতা, বিবৃতি, প্রত্যেকটা হচ্ছে একটা অদূর ভবিষ্যতের, আগামী ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা। এতটুকু একটা বাচ্চা ছেলে, তার ভিতরে এত সততা, এত দেশপ্রেম, এত সচেতন এবং স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক নির্দেশনা, এটা বাংলাদেশের অনেক বর্ষীয়মান রাজনীতি, ওই তোফায়েল আহমেদ সাহেবরা বলেন, আমির হোসেন আমুরা বলেন, রাজ্জাক সাহেবরা বলেন, যাদের বলেন মুক্তিযুদ্ধ 69-71 অবদান আছে, এরকম বহু ভাষা আন্দোলনে অনেকের অবদান, কিন্তু এইরকম একটা স্বচ্ছ বাংলাদেশের চিন্তা এবং স্পষ্ট সাবলীল ভাষায় যাওয়া এবং মৃত্যুটাকে আলিঙ্গন করা, আমন্ত্রণ করা, যে 50 বছরে মরবো না, আমি এখনই মরলে আমার মৃত্যুটা অর্থবহ হতে হবে, শিক্ষণীয় হতে হবে, এবং এই ইনকলাব মঞ্চ এভাবে আন্দোলন করবে, এই যে একটা দিক নির্দেশনা দিয়ে যাওয়া, এইটাকে ধূলিসাৎ করে দিল এই উদিচি আর হচ্ছে আপনার দেখেন, এক পক্ষ আইন হাতে তুলে নিচ্ছে, ওদেরকে নিবৃত্ত করার দায়িত্ব দলের না, ওদেরকে নিবৃত্ত করার দায়িত্ব হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাঠায় দিয়ে মাইকিং করে লাঠি পেটা করে সেটা ছত্রভঙ্গ করা। এটা আমাদের দায়িত্ব। জাহাদ ভাই, আপনারও কি তাই মনে হয়? এটি কি আসলে, আজকে নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের দুর্ভাগ্য যে তাদের বিপরীতে 500 মানুষও সেখানে দাঁড়াতে পারলো না, কেন? সো আপনি কি আপনার কথার সাথে একমত যে আসলে শুধুই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার যখন ব্যর্থ হচ্ছে, জুলাইয়ের পর আগস্টের 3 দিন আমরা সরকারকে দেখিনি কোনো, সেখানে আসলে নাগরিকরাই ছিলেন, এবং এখনো বলা যায় যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির এই সমস্ত ক্ষেত্রগুলোতে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর কি এখানে কোনো ভূমিকা রাখার সুযোগ আসলেই ছিল না? দেখেন, আসলে আমার খুব আজকে ফিডেল ক্যাস্ট্রো সেই কথাটা মনে পড়ছে যে বিপ্লবীরা যখন নমনীয় হয় তখন আসলে বিপ্লব থাকে না। আপনি প্রশাসনে, পুলিশে, আমাদের ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের বলছিল যে ঘাপটি মেরে বসে থাকা প্রশাসক দিয়ে আপনি তো আসলে দেশ পরিচালনা করতে পারেন না। এখানে হামলা হচ্ছে, হামলার কতক্ষণ পর এখানে প্রশাসন এসেছে, পলিটিক্যাল পার্টিগুলো যাচ্ছে, পলিটিক্যাল পার্টির কতজন এখানে এসে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। আপনি দেখেন যে একটা মব তৈরি হচ্ছে, এখানে তো সবকিছু লাইভ হচ্ছে, এখানে একটা বিল্ডিং মব করছে তারাই লাইভ করছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনি দেখছেন যেখানে লাইভ হচ্ছে, তাহলে আপনার দায়কে আপনি এড়াতে পারেন? পলিটিক্যাল পার্টিরা যেরকম দায় এড়াতে পারে না, প্রশাসন কি করে? পলিটিক্যাল পার্টির সব কাজ কেন সবকিছু করতে হবে? এখানে নাহিদ ইসলাম বলেছে দায়ের জায়গা থেকে যে 500 লোক এখানে গিয়ে যদি দাঁড়ায় যেত তাহলে হয়তো বা এই ভাঙচুরটা হতো না, কিন্তু পলিটিক্যাল পার্টির কি কোনো আর্মস আছে? পলিটিক্যাল পার্টি কি মব ভায়োলেন্সকে ম্যানেজ করার মতো কোনো আছে, ইনস্ট্রুমেন্ট আছে? তাহলে এখানে তো যাওয়ার কথা সবার আগে
আর্ম পুলিশ ব্যাটালিয়ন। পুলিশও কিন্তু একই কথাই হ্যাঁ। বলেছে, পুলিশ বলেছে সেখানে মানুষের তুলনায় পুলিশ কম ছিল এবং না, তারা আপনি যদি বাধা দিত তাহলে আরো বড় একটা- ঘটনা ঘটতে পারত। আপনি দেখেন যে ওসমান হাদিকে গুলি লেগেছে শুক্রবারে, পরের শুক্রবারে সে মারা গেল, সেদিন হামলা হলো, ভাঙচুর হলো। এই রাষ্ট্রের তো একটা মিনিমাম সিকিউরিটি কনসার্ন থাকার কথা ছিল যে এক সপ্তাহের মধ্যে হাদির তো হেলথ আপডেট আপনারা সবাই জানেন যে আশঙ্কাজনক, যে কোনো সময় তার মৃত্যুর খবর আসতে পারে, মৃত্যুর খবর আসলে ছাত্র জনতা মাঠে নামবে, এর মধ্যে কারা সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এনার্কি তৈরি করতে পারে, এটা তো ইন্টেলিজেন্সের বোঝার কথা ছিল এবং সেই হিসেবে তারা তো প্রিপেয়ার থাকার কথা ছিল। আর পুলিশ ব্যাটালিয়ন তারা কোন কোন পয়েন্টে শাহবাগ এন্ড সারাউন্ডিংস এখানে একটা ঝামেলা হবে, এটা তো আমি সাধারণ সচেতন মানুষ হিসেবে বুঝতে পারি, এটা কি ইন্টেলিজেন্স বুঝতে পারে না? আমরা তো 15 বছর দেখেছি তারা চিরুনি অভিযান চালিয়েছে, এই বিএনপি জামাত থেকে শুরু করে যত বিরোধী পক্ষ আছে তাদের প্রত্যেকে এর মধ্যে থেকে বাসার একদম ভিতরে থেকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসেছে। তাহলে কি তারা বুঝতে পারে না যে এক সপ্তাহ মধ্যে যে ওসমান হাদি মারা যাবে, সে মারা যাওয়ার পর একটা ঝামেলা হবে? ইন্টেলিজেন্স কি সেটা বুঝতে পারে না? সেটাকে আইডেন্টিফাই করতে পারে না? এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো সরকারের, এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর। এটা কেন বারবারই জনগণ দায়িত্ব নেবে বা পলিটিক্যাল পার্টিগুলো দায়িত্ব নেবে? তাহলে যদি সরকার সেটি না করে, সেটি আসলে সরকার কেন করছে না, এক নম্বর। হ্যাঁ, এই পয়েন্টটা আমি বলছিলাম যে এই পয়েন্টটা আমি বলছিলাম যে খুব সুন্দর করে বলছি যে ঘাপটি মেরে বসে থাকা যারা ফ্যাসিস্ট আছে বিভিন্ন প্রশাসনে, পুলিশে, আর্মিতে, আপনি কি এদেরকে বিচারের আওতায় আনতে পেরেছেন কিনা? আপনি কতজনকে আইডেন্টিফাই করে? অবশ্যই আমার আজকে দেশনেত্রী খালেদা জিয়ার কথাটা মনে পড়েছে যে এখানে পাগল এবং শিশু ছাড়া কেউ নন পলিটিক্যাল না। আপনি কাউকে নন পলিটিক্যাল বলতে পারবেন না। প্রত্যেকটা পার্সনের সেলফ একটা পলিটিক্যাল ভিউজ আছে। এর মধ্যে কারা অ্যান্টি ফ্যাসিস্ট এবং কারা ফ্যাসিস্ট এটাকে আইডেন্টিফাই করতে জানতে পারতে হবে আপনাকে। যদি এটা না করতে পারেন তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই এখানে ফাংশন করবে না। আপনি দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই 1.5 বছরে কখনোই ভালোভাবে রান করে নাই। আপনি কতজনকে আপনি দেখলেন যে ওসমান হাদিকে যে শুট করলো সে গ্রেপ্তার হলো, আবার জামিনে বের হয়ে আসলো, এর দায়টা কার? মানে আগে গ্রেফতার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে সে গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হয়ে আবার জামিনে বের হয়ে আসলো এবং জামিনে বের হয়ে এসে সে একই কাজটা করলো এবং সে প্ল্যান করলো যে আসলে এই গভর্নমেন্ট বা যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী রাজনীতি ফিরে আসবে না ততদিন পর্যন্ত তারা ভালো থাকবে না। এখান থেকে তারা তো মাস্টার প্ল্যান করবে যে কিভাবে আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো, আমাদের আগের জায়গায় আমরা ফিরে শেষ যাব। প্রশ্ন করতে চাই, সময় শেষ একদম প্রায়, যে যদি ভয় না কাটাতে পারে সরকার তাহলে আসলে ভোটাররা কি ভোট দিবেন কিনা এবং ভয় কাটানোর উদ্যোগ সরকার নেওয়ার কোনো সুযোগ আদৌ আছে কিনা? দেখেন এখনো সময় আছে, এখনো 50 দিন আছে, এখনো সবাইকে, সব পক্ষকে, আমার যেটা মনে হয়েছে এখন যে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের অ্যাক্টিভ পার্টিসিপেশনে, এখানে কোনো ইগো দেখানো যাবে না। প্রত্যেকটা পক্ষকে একটা টেবিলে এসে মিনিমাম একটা সমঝোতায় আসতে হবে যে আমরা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এবং এইটা কিন্তু সুযোগ ছিল এই ওসমান হাদির মৃত্যুর পরে, আমরা যদি সকল ফ্যাসিবাদী শক্তি একত্রিত হতে পারতাম এবং সরকার এবং এই ফ্যাসিবাদী শক্তিগুলো যদি কম্বাইন্ডলি একটা ইউনাইটেড ভাবে কাজ করে তাহলে আমরা মনে হয় যে এনার্কি যেটা ছড়াচ্ছে বিভিন্ন সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে, এই এনার্কিটা ছড়াবে না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমার মনে হয়েছে, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ঠিক আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ভালো মানুষ, অনেস্ট মানুষ, কিন্তু এই সময়ে একজন গার্ডস নিয়ে একটা কাজ করার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার, যাকে দেখেই মনে হবে যে প্রত্যেকটা পুলিশের একদম কনস্টেবল শুরু করে আইজিপি পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার চেইন অফ কমান্ড মেনে চলবে এবং প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা কথা ফলো করবে। আমার মনে হয় যে এরকম গার্ডস আলা একজনকে আমার মনে হয় যে এখানে অ্যাপয়েন্ট করা প্রয়োজন বলে আমরা মনে করি। আপনি যদি 1 মিনিটে কিছু বলতে চান। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে কি এনসিপির প্রতিনিধিরা কিন্তু সেখানে গিয়েছিল, আমি পরে মনিরের কাছ থেকে শুনেছি, ডেইলি স্টারে। তারা তো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করে, কিন্তু ওই 50 জন হোক আর 100 জন হোক নিবৃত্ত করা কি সম্ভবপর হয়েছে? সম্ভবপর হয়নি, চেষ্টাও করতে যায়নি, কারণ নিজের মান সম্মানটা এক জিনিস। তারপর তারা গেছে, তাদের কত উপর পর্যন্ত দিচ্ছে, এখানে আমরা গেলে কি করতো সেটা আমি জানি না। না, ওখানে তাদেরকে ভুয়া ভুয়া বলেছে এবং তাদেরকে হাত তোলার চেষ্টা করেছে। হাত তোলার চেষ্টা করছে, এটা একটা গেল। তারপরে আপনার দেখেন জামিন হলেই সাথে সাথে আসিফ নজরুল সাহেব সহ সবাই একবারে বিচার বিভাগের প্রতি হাত তুলে দেয়। কিন্তু এখানে একটা মামলার ধরন আছে, আমি একটা লয়ার হিসেবে বলি যে আপনার মামলাটা এফআইআর যে করলো, এক্সপ্লোসিভ পজেশন নলেজ কন্ট্রোল যদি না থাকে বিচারক জামিন দিতেই পারে। পিসিপিআর যদি মামলা না থাকে সেগুলা বিচার বিশ্লেষণ করতেই পারে। ফরওয়ার্ডিং এ যদি মামলা না থাকে তাহলে আপনার কি করবে বিচারক? তো বিচারক সিআরপিসি মাফিকে তার সর্বোচ্চ ইখতিয়ার আছে জামিন দেওয়ার, সে দেয়। কিন্তু পুলিশ কি পুলিশের কাজ ঠিকমতো করছে? ওর বিরুদ্ধে তো পলিটিক্যাল মামলা আছে, ওরা আওয়ামী লীগের পদ পজিশনও ছিল, এফআইআর কোথাও তো উল্লেখই নাই। তো উল্লেখ যদি না থাকে সে তো ইনোসেন্ট। উল্লেখ যদি কোনো কিছু না থাকে তাহলে তো ইনোসেন্ট হলো।
তো সেটা আদালত থেকে হাত ধরে পা ধরে উনি বলতেছেন কেন জামিন দেন, কেমন যাবে, তো ওরা পুলিশ কি করে, পুলিশ কি মামলা করে, ওনার ইনভেস্টিগেট অফিসার কি করে, সেগুলো নিয়ে তো স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা কোনো বক্তব্য নাই, সমস্ত কিছু শুধু এবং আমরা হাইকোর্টে মামলা আগেও করতেছে। যেটা জানতাম এবং অস্ত্র আমরা সহ আইনজীবীরা কেউ গ্রেফতার সাফার হলে, দিচ্ছি। জি, অস্ত্র সহ কেউ গ্রেফতার হলে আসলে তাকে 1-1.5 বছরের আগে কখনোই জামিন দেওয়া হয় না, এটাই আমরা দেখেছি আগেও। আপনারা আগে দেখেছেন, কিন্তু যদি পজিশন না থাকে, নলেজ না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে আপনি কি করবেন? ধরেন আউট অফ হোম, আমার বডিতে নাই, দেন আপনি কি করবেন? থাকলো আবার এক্সপ্লোসিভ পজিশন তো থাকলো না। অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহাদ। আমরা শেষ করতে চাই, আমাদেরও প্রত্যাশা থাকবে যে কোনো উপায় হচ্ছে ভয় কাটাতে হবে, এবং ভোটারদের ভয় না কাটলে আসলে সামনে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথাই বলি কিংবা উৎসবের কথা বলছি, ভোট উৎসব, সেগুলোর কোনোটাই আসলে করা সম্ভব হবে না। সেই ভয় কাটানোর যে সমস্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার, আমাদের বিশ্বাস সরকার সেই ব্যবস্থা দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদককে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।